আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তোমরা জানো আমাদের যে এমসিকিউ ফাইনাল শর্ট সিরিজ চলছিল, সেই সিরিজের আজ পঞ্চম লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। পঞ্চম লেকচারে তোমাদের সামনে কি থাকবে? দ্বিপদী বিস্তৃতি। এই যে দ্বিপদী বিস্তৃতি, এই চ্যাপ্টারটা, এটা তোমরা অনেকেই ভয় পাও এবং এইটার ম্যাথ করতে একটু বেশি সময় লেগে যায়। তো আজ আমি তোমাদেরকে শেখাবো আসলে কিভাবে তোমরা ম্যাথ খুব শর্টকাটে করে এটার এমসিকিউ এর অ্যান্সারগুলো বের করতে পারো, বা এমসিকিউ এর অ্যান্সারগুলো কত দ্রুত তোমরা আউটপুটটা বের করতে পারো বা রেজাল্টটা বের করতে পারো, এটা তোমাদেরকে শেখাবো। তো গতানুগতিক বলতে চাই, একটা ক্যালকুলেটর নাও, একটা খাতা নাও আর একটা কলম নিয়ে আমার সামনে বসে যাও। ক্লাসটা আমার সাথে সাথে করবে এবং তুমি নিজে নিজে ট্রাই করবে আমার আগে উত্তরটা বের করার জন্য। তো চলো, যেই কথা সেই কাজ, তাড়াতাড়ি শুরু করি ক্লাস, সময় নষ্ট করব না। দেখো, প্রথম যে এমসিকিউটা সেটার দিকে একটু দেখো কি বলছে। বলছে এই যে জিনিসটা, এটার বিস্তৃতির পদ সংখ্যা কতটি? তোমরা একটু দেখো তো, এই চ্যাপ্টারটার নাম কি আসলে? দ্বিপদী বিস্তৃতি না? কিন্তু এখানে কি যে জিনিসটা আছে, এটা কি দ্বিপদী না ত্রিপদী? এই ভেতরে যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা আসলে দ্বিপদী না, এটা আছে ত্রিপদী। কথা কি ক্লিয়ার? এই ব্যাপারে কোনো ভেজাল আছে? এই ব্যাপারে কোনো ভেজাল নাই। এটা হলো ত্রিপদী, মানে তিনটা পদ আছে। তো তিনটা পদ থাকলে তো আর আমরা হিসাব করতে পারবো না। হিসাব করতে পারবো? তখন আমাদের চিন্তা করতে হবে এটারে কিভাবে দ্বিপদীতে কনভার্ট করা যায় বা দ্বিপদীতে প্রকাশ করা যায়। ওকে, তুমি মনে রাখবা, যদি দ্বিপদী না থেকে ত্রিপদী বা চতুর্পদী থাকে, জেনারেলি এই দুইটাই থাকে। যদি দ্বিপদী না থেকে ত্রিপদী বা চতুর্পদী থাকে, যাই থাকুক, নিশ্চিত সেটা সূত্রে পড়বে। যদি তিনটা পদ থাকে তাহলে হোল স্কোয়ারের সূত্রে পড়বে, আর চারটা পদ থাকলে কিউবের সূত্রে পড়বে। দেখো, বিশ্বাস না হলে দেখো, এই যে এখানে যেটা আছে এটা হোল স্কোয়ারের সূত্রে পড়ে। এই যে y4 - 2 + 1/y4, তুমি যদি এটারে সাজাও, এটারে লিখতে পারবা y স্কোয়ারের হোল স্কোয়ার -2 × y স্কোয়ার × 1/y², তারপরে প্লাস 1/y স্কোয়ারের হোল স্কোয়ার। এই ভেতরে যেটুকু ছিল সেইটুকুরে তুমি এইভাবে ভাঙতে পারো, আর উপরে পাওয়ার ছিল 4। এর মানে কি, ভেতরের যে অংশটুকু, এই অংশটুকু a - b হোল স্কোয়ারের সূত্রে পড়ছে, a - b হোল স্কোয়ারের সূত্রে পড়ছে। এর মানে আমরা এটাকে লিখতে পারি y স্কোয়ার - 1/y² তার হোল স্কোয়ার, আর পুরোটার পাওয়ার আবার কত? 4। দ্যাট মিনস এই পাওয়ার আর এই পাওয়ার কি হবে? গুণ হবে। তার মানে y স্কোয়ার - 1/y² পুরোটার পাওয়ার হবে 8। এখন এটা দ্বিপদীতে পরিণত হয়েছে। এখন এটা কি হলো? এখন এটা দ্বিপদী হলো। এতক্ষণ এটা ছিল ত্রিপদী। ওকে, এখন আমরা তো সবাই জানি পাওয়ার যত হয়, n এর মান যত হয়, পদ সংখ্যা তার থেকে এক বেশি হয়। তাহলে পদ সংখ্যা সবসময় কি হয়? পদ সংখ্যা, বিস্তৃতির পদ সংখ্যা হয় n+1। বিস্তৃতির পদ সংখ্যা হচ্ছে n+1। তার মানে এই কথা যদি আমরা চিন্তা করি, দ্বিপদী বিস্তৃতির পদ সংখ্যা কত হবে এবার? যেহেতু পাওয়ারে আছে 8, তার মানে পদ সংখ্যা হবে 9। এখন আমি যে এটা এত সময় নিয়ে বোঝালাম, আমি কি প্রত্যেকটা এরকম বোঝাবো এত সময় নিয়ে? না, একটা শর্ট ট্রিক্স তোমাদেরকে এখন শেখাবো। শর্ট ট্রিক্সটা কিরকম? তুমি তাকায় দেখবা ভেতরে কয়টা পদ আছে। ভেতরে কয়টা পদ আছে? ভেতরে কয়টা পদ আছে? তুমি দেখতে পাচ্ছ ভেতরে পদ আছে 3টা। ওকে, তার মানে এটা হোল স্কোয়ারের সূত্রে পড়বে। তার মানে পাওয়ার কত? 2। হোল স্কোয়ারের সূত্রে পড়লে পাওয়ারে কত হয়? 2। তার মানে ভেতরে 3টা পদ থাকলে 2 উপরের পাওয়ারের সাথে গুণ করে দিবা, এটার সাথে 2 গুণ করে দিবা, তার সাথে 1 যোগ করবা। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এটার জন্য আমি একটা শর্ট ফর্মুলা শিখাই দিই। শর্ট ফর্মুলাটা হচ্ছে এরকম যে x হচ্ছে ভেতরের পদ সংখ্যা, x বা m হচ্ছে ভেতরের পদ সংখ্যা। তো সিস্টেমটা হচ্ছে m - 1 × n + 1। এই হচ্ছে তোমার টোটাল পদ সংখ্যা। এটা বের করার সিস্টেম। এত সূত্র লাগে না, যারা এক্সপার্ট হয়ে যায় দেখার সাথে সাথে বলতে পারে কিরকম ব্যাপার। m হচ্ছে ভেতরের পদ সংখ্যা, ভেতরের পদ সংখ্যা কত? 3। তাহলে 3 - 1 × n হচ্ছে উপরের পদ সংখ্যা 4 যোগ 1, এটুকু হিসাব করে তার সাথে 1 যোগ করবা। 3 - 1 মানে 2, তাহলে 4 × 2 = 8 যোগ 1 মানে কত? 9। ওকে ওকে, এই জিনিসটা তুমি মাথায় রাখবা। তাহলে সিস্টেমটা কি? যদি পদ সংখ্যা 5 হতো, ভেতরের পদ সংখ্যা 5 হতো, তাহলে 5 - 1 × n
প্লাস 1, এই সূত্রটা তুমি মনে রাখবা। এটা মনে থাকলে তোমার জন্য একেবারে ইজি হয়ে যাবে সবগুলা, তোমাকে ভাবতেই হবে না। তুমি জাস্ট দেখবা ভেতরে কয়টা পদ আছে, ভেতরে 4টা পদ আছে, তাহলে 4 থেকে 1 কমাও 3। এবার এই 3-এর সাথে উপরে যে পাওয়ার থাকবে সেই পাওয়ারটা গুণ করে দাও, 3 4 12, ধরো উপরের পাওয়ার ছিল 4, 3 4 12, এবার তার সাথে 1 যোগ করে দাও, পদ সংখ্যা 1 বেশি হয়, তার মানে 13টা হবে পদ। ওকে, চলো দেখি কেমন বুঝলা। এর পরেরটা দেখি, ভেতরে কয়টা পদ আছে, ভেতরে আছে 3টা পদ, তাহলে 2 ইন্টু এই 3, 3 দুগুণ 6 যোগ 1 7, এটার পদ সংখ্যা হবে 7টা। দেখার সাথে সাথে উত্তর একদম সেকেন্ডের মধ্যে। এর পরেরটা দেখি চলো, বলছে এটার বিস্তৃতিতে পদ সংখ্যা কত, সেম কনসেপ্ট। ভেতরে কয়টা আছে পদ, ভেতরে আছে 3টা পদ, 3টা পদ আছে মানে 2 আর উপরের 5 গুণ করবা, 2 আর 5 গুণ করলে 10, 10 যোগ 1 মানে কত 11, তার মানে এটার পদ সংখ্যা হবে কয়টি, 11টি। ওকে ওকে, চলো এরপরে দেখি। এরপরে এটার বিস্তৃতিতে পদ সংখ্যা 13 হলে n এর মান কত, এটা একটু বুঝি। এটার বিস্তৃতি ভেতরে কয়টা আছে, ভেতরে 3টা আছে, তাহলে 2 ইন্টু 3, 2 ইন্টু 3n, 2 ইন্টু 3n মানে কত 6n, 6n প্লাস 1 হচ্ছে পদ সংখ্যা। অ্যাকর্ডিং টু কন্ডিশন 6n প্লাস 1 হচ্ছে পদ সংখ্যা, আর তার মান বলে দিয়েছে কত 13। তাহলে এটা সমান 13 যদি হয়, 6n সমান হবে 12 আর n সমান হবে 2। ক্লিয়ার? n এর মান কত, n এর মান হচ্ছে 2। বুঝতে পারছো? বুঝতে পারছো না বাচ্চা? আশা করি বুঝতে পারছো। ওকে, এরপরেরটা দেখি নেক্সট। একই কনসেপ্ট, এত এর বিস্তৃতিতে পদ সংখ্যা যদি 7 হয় n এর মান কত, দেখো একই কনসেপ্ট। এটার বিস্তৃতি, এটার মধ্যে পদ আছে 3টা, তাহলে 3 থেকে 1 কমায় দিব, 2, 2 এর সাথে এই 3n গুণ করব, 3 দুগুণ 6n, তার সাথে 1 যোগ করব, 6n প্লাস 1, এটা সমান হচ্ছে বিস্তৃতির পদ সংখ্যা 7। দ্যাট মিন্স এখান থেকে 6n সমান হবে 6, n সমান হবে 1, 6/6 মানে 1। তাহলে n এর মান কত রে বাপ, n এর মান হচ্ছে 1। বুঝছো? হ্যাবি সহজ, কথাগুলো প্রত্যেকটা কথা মনে রাখবা। যেটা ক্যালকুলেটরে সহজ হবে আমি সেটা ক্যালকুলেটরে শেখাবো, যেটা এমনিতে সহজ হবে মাথা খাটায় বের করা যাবে বা এমনিতে দেখেই বলা যাবে সেটা আমি সেইভাবেই তোমাকে শেখাবো। তুমি শুধুমাত্র আমার কথাগুলো শিখবা, আর তোমার কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে তুমি আমি যেভাবে চিন্তাটা করা শিখছি বা চিন্তা করছি, তুমি এইভাবে চিন্তা করার সিস্টেমটা শেখো বা চিন্তা করার ব্যবস্থাটা নিজের মধ্যে তৈরি করো। ওকে, এরপরে চলো নেক্সট। এরপরে যেটা আছে সেটা বলছে এত এর বিস্তৃতির পদ সংখ্যা কত। দেখো আমি যা শিখিয়েছি সেই কথা যদি কারো মনে থাকে তাহলে এটা কি কোনো ম্যাটার। এখানে কয়টা পদ আছে বলো তো, 4টা পদ আছে, 4 থেকে 1 কমায় দাও 3, 3 এর সাথে উপরের পাওয়ার 4 গুণ করে দাও, 3 4 12, তার সাথে 1 যোগ করে দাও, তাহলে পদ সংখ্যা হবে 13। কোথায় আছে 13, ঘ নম্বরে। পদ সংখ্যা কত, পদ সংখ্যা হচ্ছে 13। এই যে এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এরপরেরটা দেখি। এরপরে NCR সমান কত, এটা তো ডিরেক্ট সূত্র। NCR সমান n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল। খ নম্বরটা, এটা ডিরেক্ট ফর্মুলা, ডিরেক্ট, এটা মুখস্থ রাখতে হবে, এটা তোমরা মুখস্থই করবা, এটা মুখস্থ না করলে অনেক কিছুই পারবে না। NCR সমান n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল। আরো যদি মুখস্থ করার সহজ উপায় বলে দেই, NCR সমান উপরেরটার ফ্যাক্টোরিয়াল মানে n এর ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করে মানে n মাইনাস r তার ফ্যাক্টোরিয়াল ইন্টু নিচেরটার ফ্যাক্টোরিয়াল মানে r ফ্যাক্টোরিয়াল। ওকে ওকে বাবা, ঠিক আছে। চলো এরপরে দেখি। এই যে জিনিসটা, এটা ক্যালকুলেটরে করলে সহজ হবে। এটার জন্য একটা ক্যালকুলেটর হ্যাকস আছে, তুমি এইটুকু ক্যালকুলেটরে তুলবা। এইটুকু ক্যালকুলেটরে তোলার পরে, এটা মানে কিন্তু n-2, এটা ক্যালকুলেটরে তোলার পরে অপশন টেস্ট করে যেটা দিয়ে 21 পাবা সেটা কারেক্ট অ্যান্সার। তার মানে আমরা এখন কি করব, আমরা এখন ক্যালকুলেটরে এই জিনিসটুকু তুলবো, তোলার পরে CALC বাটনটা চাপ দিব, চাপ দেওয়ার পরে কি করব, এই অপশনগুলো ট্রাই করব, যেটা দিয়ে 21 পাবো সেটা কারেক্ট অ্যান্সার। চলো আমরা একটু ট্রাই করি, চলে যাই আমাদের ক্যালকুলেটরে। এই হচ্ছে আমাদের ক্যালকুলেটর, আমরা এখানে তুলবো NCn-2, n তো এখানে নাই, n এর পরিবর্তে x তুলি, তাহলে x c দেওয়ার জন্য শিফট ডিভাইড, এই যে NC n-2, দ্যাট মিন্স এই যে x মাইনাস কত 2 দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ। এবার এই যে CALC বাটনটা চাপ দিলাম, x এর মান চাচ্ছে, x এর মান হিসেবে ফার্স্টে 3 ট্রাই করব, তারপরে 6, তারপরে 7, তারপর 9। তাহলে 3 দিয়ে ট্রাই করে দেখি, 3 দিলে কি হয়, 3 দেওয়ার পরে সমান দেই, 3 সমান
না, হলো না, 21 হলো না। এবার সিএলসি চাপ দিলাম, 3 এর পরে 6 দিয়েই, 6 দিয়ে সমান দেই 15, না 21 হলো না। এবার আবার সিএলসি চাপ দেই, 7 দেই, 7 দিয়ে সমান দেই, হ্যাঁ এবার 21 হয়েছে। দ্যাট মিনস 21 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ওকে, চলো তাহলে আমরা এখান থেকে, সরি 21 তো কারেক্ট অ্যান্সার না, 7 দিয়ে আমরা 21 পেয়েছি, তার মানে 7 কারেক্ট অ্যান্সার। ওকে, ইয়েস, তাহলে 7 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো এরপরটা দেখি। দেখো এটা ম্যাথমেটিক্যালি বা তুমি যদি হাতে করতে যাও বেশ সময় লেগে যাবে, কিন্তু আমি যে সিস্টেমটা শেখালাম তুমি এই টাইপের যত ম্যাথ আসবে এইভাবেই করবা। ক্যালকুলেটরে তুলতে সর্বোচ্চ হলেও তোমার 10 সেকেন্ড লাগবে, 10 সেকেন্ডস। তুমি সিএলসি বাটন দিয়ে এটা 20 সেকেন্ডসের মধ্যে অ্যান্সার বের করতে পারবা। ওকে, এরপরে চলো, এই যে একটা কনসেপ্ট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এটাও ক্যালকুলেটরে করা যায়, বাট এটা ক্যালকুলেটরের চেয়ে আরো তাড়াতাড়ি করা যায়। কিভাবে? একটু চিন্তা করে দেখো তো, NC3 সমান NC4 যদি কখনো দুইটা এরকম দেওয়া থাকে, তাহলে ওই উপরের n এর মান হয় নিচের দুইটার যোগফলের সমান, অর্থাৎ 3 আর 4 এর যোগফলের সমান। দ্যাট মিনস n সমান হচ্ছে 3 + 4 মানে হচ্ছে 7। ওকে, তাহলে এটা ক্যালকুলেটরে কেন করতে যাব আমরা? এটা তো দেখার সাথে সাথে আমরা বলে দিতে পারি এটার অ্যান্সার 7। আমি খালি তাকাবো, দেখবো NC3 সমান NC4। যদি এরকম হতো NC21 সমান NC22, তার মানে আমি বলতাম n এর মান হবে 21 + 22 করলে যা হয় সেটা। ওকে, তার মানে উপরে সেম, নিচেই যদি দুইটা ডিফারেন্ট মান থাকে, তাহলে ওই উপরের n এর মানটা হয় নিচের দুইটার যোগফলের সমান। অলওয়েজ অলওয়েজ এটা হবে। তার মানে n এর মান কত? n এর মান হচ্ছে 7। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝছো না? বুঝছো? ওকে, চলো এরপরেরটা দেখি। একই কনসেপ্ট, এটা তুমি নিজে নিজে বলবা, এটা নিজে নিজে বলবা স্যার এটার উত্তর তো আমি পারি, ডিস্টিং করে এটা হয়ে যাবে 5। এটার উত্তর হবে 5। কিভাবে স্যার? উপরে মিল আছে, নিচেই 2 আর 3 যোগ হবে 5 হবে। আচ্ছা, এরপরে এটার বিস্তৃতিতে x স্কয়ারের সহগ কত? দেখো এটা কি বিস্তৃতি করব আমরা? তোমার কি মনে হয় আমরা এত বোকা? না, এটা বিস্তৃতি করব না। তাহলে স্যার কিভাবে করবেন আপনি? খুব সহজ, খুব সহজ। যে ট্রিক্সটা শেখাবো এটা তুমি খুব মনোযোগ সহকারে নিজের মধ্যে ধারণ করবা। প্রথম কথা, যদি ফার্স্টে 1 থাকে, প্রথম কন্ডিশন, যদি শুরুতে 1 থাকে, যদি শুরুতে 1 থাকে, তাহলে যার সহগ বলবে, x স্কয়ারের সহগ বলছে না? যদি শুরুতে 1 থাকে আর পরে এমন কিছু থাকে যে এই x এর পাওয়ার 1, এখানে 3x আছে, এই 3x এর পাওয়ার কত? 1 না? x এর পাওয়ার তো একই, তাই না? আচ্ছা, যদি তাই থাকে তাহলে খুব সহজে আমরা x স্কয়ারের সহগ বা x কিউবের সহগ বা x4 এর সহগ বের করতে পারি। কিরকম ভাবে? দেখো তুমি এই পাওয়ারটা দেখবা, এটা হলো r এর মান, এটা কার মান? r এর মান। তাহলে এখন তুমি সিস্টেমটা কি হবে? এই যে 5c2, ভালো করে দেখবা 5c2। এবার এই x এর সহগ কত আছে? 3 এর পাওয়ার 2। এটাই হচ্ছে তোমার x স্কয়ারের সহগ, এটাই হচ্ছে তোমার x স্কয়ারের সহগ। আবারও ভালো করে খেয়াল করো, যেমন আমি আরেকটা एग्जांपल দেই। ধরো তোমার কাছে আছে 1 প্লাস না, ধরো আছে 1 - 4x, তার পাওয়ার আছে 7। তোমাকে আমি জিজ্ঞাসা করলাম x5 এর সহগ কত? x5 বলছি, x5 দেখো এইখানে x আছে, তার পাওয়ার 1 আছে, x5 এর সহগ এবং ফার্স্টে 1 আছে, x5 এর সহগ বলছি মানে কি r এর মান 5। তাহলে এই যে 7c5 - 4, এই যে এখানে x এর যে সহগ থাকবে সেটা -4 এর পাওয়ার 5। তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি 1 - 8x এর পাওয়ার 10, এইখানে x টু দি পাওয়ার 8 এর সহগ কত? তুমি খুব তাড়াতাড়ি বলবা স্যার 10c8 - 8 এর পাওয়ার 8। খুব তাড়াতাড়ি বলবা দেখার সাথে সাথে। যদি তোমাকে আমি জিজ্ঞাসা করি 2 + 3x এর পাওয়ার 7, এটার বিস্তৃতিতে x5 এর সহগ কত? তখন তোমাকে চিন্তা করতে হবে, কারণ এখানে 1 নাই 2 আছে। তখন তোমাকে ভাবতে হবে, সেটাও কোনো কঠিন কাজ না, সেটা সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে তোমাকে এরকম ভাবে চিন্তা করতে হবে, তোমার x5 এর সহগ চেয়েছে না, তাহলে x5 এর সহগ মানে r এর মান 5, 7c5, এই যে 3 এর পাওয়ার দিবা কত? 3 এর পাওয়ার দিবা 5, আর এই যে এখানে যেটা 2, 1 বাদে যদি অন্য কিছু থাকে সেটার পাওয়ার হবে এই যে 7 থেকে 5 বিয়োগ করে 2। ওকে, আশা করি বুঝছো। তাহলে আমাদের অ্যান্সারটা কত আসে? 5c2 এর মান 10 আর 3 এর স্কয়ার করলে 9, তাহলে 10 এর সাথে 9 গুণ করলে হয় 90।
তাহলে আমাদের অ্যান্সার কত হবে 90। দেখি কেমন বুঝছো। এরপরে আরেকটা দেখি, চলো। এরপরে n সমান 5 এর জন্য, n মানে ওই পাওয়ারটা 5, উপরের পাওয়ারটা 5, প্যাসকেলের সূত্রের বিস্তৃতিতে চতুর্থ পদের সহগ কত? দেখো চতুর্থ পদের সহগ মানে r এর মান 3। এই দেখো r এর মান কত? 3। চতুর্থ পদের সহগ যখন বলবে তখন r এর মান কত? 3। তার মানে খুব সহজ, n এর মান 5, r এর মান 3, তাহলে 5c3, বাস 5c3 হবে সহগের মান। কথা কি বুঝতে পারছো? এটা কি বিস্তৃতি করব আমরা, প্যাসকেলের ত্রিভুজ গঠন করব? না, করব না। n এর মান ওরা বলে দিয়েছে, r এর মানও বলে দিয়েছে ইনডিরেক্টলি। r এর মান কত? 3। তাহলে এইটুকুই তো সহগ, 5c3 তো সহগ, 5c3 এর মানও 10, তাহলে সহগটা কত হবে? 10। এই যে খ, এই যে এটা হলো সহগ। চলো এরপরটা দেখি, নেক্সট বলছে এইটার বিস্তৃতিতে y স্কয়ারের সহগ কত? সেম কনসেপ্ট, y স্কয়ার, r এর মান 2, তাহলে 4c2। এই যে n এর মান 4 আর r এর মান 2, 4c2, আর এই যে সহগ আছে 2, 2 এর পাওয়ার 2, নিচেরটা হচ্ছে 2 এর পাওয়ার। 4c2 এর মান 6, 4c2 এর মান কত? 6 না 3? 4c2 এর মান 6, আর 6 ইন্টু 2 এর পাওয়ার 2 মানে 4, 4 ছক 24, কত হবে? 24। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। কত সময় লাগবে এটা করতে বলো তো? এটা করতে তোমাদের কত সময় লাগবে? একদম একদম অল্প সময় লাগবে, দেখার সাথে সাথে এটার উত্তর হয়ে যাবে 24। এরপরে আসি, এই যে দেখো এবার আবার কি বললো। এবার কিন্তু শুরুতে 1 নাই, শুরুতে 2 আছে। এবার এক্স স্কয়ারের সহগ চেয়েছে, শুরুতে 2 আছে, তার মানে আগের সিস্টেম হবে না, একটু অ্যাড হবে কিছু একটা, কিন্তু সিস্টেম প্রায় সেমই, টেকনিক প্রায় সেমই। তাহলে কার সহগ? এক্স স্কয়ারের সহগ, এক্স স্কয়ারের সহগ, দ্যাট মিন্স আর এর মান 2, আর এর মান 2, এন এর মান দেওয়া আছে 4, 4c2। এবার আসি, এই যে এক্স এর সহগ কি আছে এখানে? -4, তাহলে -4 এর পাওয়ার এই নিচের 2। এইবার ফার্স্টে যেহেতু 1 নাই 2 আছে, তাই এটাও দিতে হবে এখানে। 2 এর পাওয়ার কত হবে? এই নিচের 2, সরি 2 এর পাওয়ার হবে এই যে 4 থেকে 2 বিয়োগ করলে যেটা হয় সেটা, এটাও 2ই হয়, এটাও 2ই হয়। 4c2 এর মান 6, -4 এর স্কয়ার করলে হয় 16, আর 2 এর স্কয়ার করলে হয় 4। কত আসে দেখি হিসাব করে? 6 × 4, আচ্ছা আমরা অন্যভাবে চিন্তা করি, 6 × 16, 6 × 96, 96 সাথে 4 গুণ করলে হয় 384। হ্যাঁ, ঘ নম্বরটা কারেক্ট অ্যান্সার, 384। ওকে ওকে, চলো এরপরে দেখি নেক্সট। বলছে এটার বিস্তৃতিতে P5 এর সহগ কত? এবার কিন্তু ঝামেলা আছে, এবার কিন্তু আগের সিস্টেম না, P কিন্তু শুরুতে আছে। P কোথায় আছে? শুরুতে আছে। এখন কি করবা? শুরুরটা প্রথম পদ হচ্ছে P, আমরা এতক্ষণ যেই পদের সহগ বের করেছিলাম সেটা ছিল দ্বিতীয় পদে, কিন্তু এইবার যেটা আছে সেটা প্রথম পদে। তাহলে এখন আর এর মান কত চিন্তা করব স্যার? আর এর মান কিভাবে চিন্তা করব? খুব সহজ কাজ, এই যে পাওয়ার টোটাল যেটা সেখান থেকে এই P5 এর 5 বাদ দিয়ে দাও, তাহলে 7 থেকে যদি 5 বাদ দাও কত হয়? 2 হয় না? 2, তাহলে আর এর মান 2। আর এর মান কত? আর এর মান হচ্ছে 2। তার মানে এখন তুমি চিন্তা করো, আর এর মান যদি 2 হয় তাহলে কি লিখবা? 7c2। ক্লিয়ার? এই যে ফার্স্টে P না, P এর পাওয়ার হয় এইটা থেকে এটা বিয়োগ করে 5, ওটা আমি লিখবই না কারণ ওর সহগ চেয়েছে। এবার পরে কি আছে? -y/3, তার পাওয়ার হয় শুধু নিচেরটা 2। 7c2 এর মান কত? 7c2 এর মান 6 × 7 = 42, 21, আর মাইনাসের স্কয়ার করলে মাইনাস থাকবে না, y²/9। 3 দিয়ে কাটাকাটি করো, 3 দিয়ে 3 9 রে কাটলে 3 হয়, 3 দিয়ে 21 রে কাটলে 7 হয়, তাই না? ঠিক আছে, তার মানে থাকলো কি? 7y²/3, 7y²/3 কোথায় আছে? এই যে ঘ নম্বরটা, 7y²/3, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। কঠিন লাগে নাকি তোমাদের কাছে? খুব সহজ, চিন্তা করবা। তোমাদেরকে আরেকটা জিনিস শিখিয়ে দেই, ধরো a + b, a + b তার পাওয়ার, a + b তার পাওয়ার 6, এটার বিস্তৃতিতে তুমি যে কোনো পদ যদি বের করতে চাও এটাকে বলা হয় tr+1। r+1 তম পদ যদি তুমি বের করতে চাও, সিস্টেমটা হচ্ছে প্রথমটা আগে সবার আগে লিখবা এই পাওয়ার আর এই যে r, তাহলে 6cr। এরপরে এই যে ফার্স্টে যেটা আছে a, তার পাওয়ার দিবা এই যে এটা থেকে এটা বিয়োগ করে 6 - r, আর পরে যেটা আছে b, তার পাওয়ার দিবা শুধুমাত্র r। যেমন আমি যদি এক্সাম্পল হিসেবে দেই তোমাদেরকে যদি আমি এখন এক্সাম্পল হিসেবে দেই, ধরো এইটার বিস্তৃতিতে আমি
চতুর্থ পদ বের করব। a প্লাস বি হোল পাওয়ার 6 এটার বিস্তৃতিতে চতুর্থ পদ t4 সমান t4 না, তাহলে r এর মান 3, t4 যেহেতু এখানে তার মানে r এর মান 3, তাহলে 6c3 হবে। ফার্স্টে আছে a এর পাওয়ার হবে 6 থেকে 3 গেলে 3, আর পরে আছে b তার পাওয়ার হবে শুধু 3। এই সূত্রটা তুমি একটু মনে রাখবা, এইটা তোমার অনেক ইফেক্টিভ হিসেবে কাজে দিবে, তুমি অনেক এমসিকিউতে এটা ব্যবহার করতে পারবা। ওকে, এই কনসেপ্ট ব্যবহার করেই কিন্তু আমরা এগুলো করছি এতক্ষণ ধরে। চলো এরপরেরটা দেখি, নেক্সট। এটার ক্ষেত্রে ব্যাপারটা কিরকম, এবার কিন্তু এখানে এক্স স্কোয়ার আছে, এবার কিন্তু এখানে কি আছে, এক্স স্কোয়ার আছে, এক্স নাই, তাহলে x8 এর সহগ চেয়েছে, x8 এর সহগ চেয়েছে। চিন্তা করো, এখানে যদি x স্কোয়ার না হয়ে x হতো তাহলে r এর মান হতো 8, r এর মান হতো 8, কিন্তু এখানে আছে x স্কোয়ার, তাহলে r এর মান কত হবে, 4 হবে। কেন 4 হবে, কারণ x স্কোয়ারের পাওয়ার 4 করলেই তো 8 হয়, তাই না? x স্কোয়ার তার পাওয়ার কত করলে 8 হয়, 4 করলে না। তার মানে যেহেতু x8 এর সহগের কথা বলছে, তাহলে r এর মান হচ্ছে 4, r এর মান এই ক্ষেত্রে কত, 4। তার মানে এটার কনসেপ্ট কিরকম, যদি এইখানে x এর পাওয়ার থাকে, সেই পাওয়ারটা দিয়ে এইখানে যে পাওয়ার থাকবে সেই পাওয়ারকে ভাগ করে নিবা, তাহলে r এর মান পেয়ে যাবা। ওকে, তাহলে r এর মান পেয়ে যাবা। কথা ক্লিয়ার? যেমন মনে করো তুমি x প্লাস x না, ধরো 2 প্লাস 3x এর পাওয়ার 3, এটার পাওয়ার ধরো 10, এটার বিস্তৃতিতে x টু দি পাওয়ার 9 এর সহগ চাইলাম, এটার বিস্তৃতিতে x টু দি পাওয়ার 9 এর সহগ কত সেটা চেয়েছি। তাহলে কি করবা তুমি, একটু চিন্তা করো, এই যে এখানে কত আছে, 3 আছে, এই 3 দিয়ে 9 এর আগে ভাগ করে নিবা, 3 দিয়ে যখন 9 কে ভাগ করবা তখন r এর মান পেয়ে যাবা। এই 3 দিয়ে 9 এর ভাগ করলে হবে 3, তার মানে r এর মান 3, r এর মান 3। তাহলে তুমি এইখান থেকে r এর মান 3 ব্যবহার করে এই যে 10c3, ফার্স্টে এইখানে কত আছে 3, 3 এর পাওয়ার দিবা কত, এই 3, আর ফার্স্টে আছে 2, 2 এর পাওয়ার দিবা হচ্ছে এটা থেকে এটা বিয়োগ করে 7। এই যে জিনিসটুকু এইটা হচ্ছে তোমার x টু দি পাওয়ার 9 এর সহগ, এই জিনিসটুকু x টু দি পাওয়ার 9 এর সহগ। আবারও যদি চিন্তা করি এটার ক্ষেত্রে, যদি ভাবি, চিন্তা করো এটার ক্ষেত্রে মজার ব্যাপার, শুরুতে 1 আছে, তাহলে এটা একটা মানে স্বস্তির জায়গা, শুরুতে কি আছে, 1 আছে। তাহলে এবার এখানে আছে কত, 2, চেয়েছে x8 এর সহগ, তাহলে r এর মান 4, r এর মান কত, 4, আর এখানে n এর মান তো দেখতেই পাচ্ছ 8c4, শুরুতে দিলাম 8c4। এবার এখানে x স্কোয়ারের সহগ কত আছে, -2 না, তাহলে -2 এর পাওয়ার হবে শুধু 4। এখানে 1 বাদে অন্য কিছু থাকলে সেটার পাওয়ার দিতাম হচ্ছে এইটা থেকে এটা বিয়োগ করে, তো যেহেতু 1 আছে ওটা লিখবই না। তার মানে কি হলো, 8c4 এর মান কত হয় সেটা একটু বের করো, 8c4 এর মানটা কত হয় সেটা একটু বের করো, ক্যালকুলেটরে চলে যাও, 8c4 দাও, এই যে 8 দিলাম, তারপরে এই যে শিফট ডিভাইড c, তারপরে 4 দিলাম, 8c4 এর মান 70, 8c4 এর মান আসলো কত, 70 ইন্টু -2 এর পাওয়ার 4 মানে হলো 16, তাহলে কত হয়, 6 7 42 এর 2, হাতে 4, 7 কে 7 আর 4 11, আর একটা শূন্য, 1120 কত হবে आंसर, ক নম্বরটাই কারেক্ট आंसर, 1120। দিস ইজ দ্য কারেক্ট आंसर। আশা করি বুঝছো। চলো এরপরে দেখি, এটা করতে বেশি সময় লাগবে না, আমি তো মুখে করতেছি, তুমি ক্যালকুলেটরও করতে পারবা চাইলে, তুমি তো কনসেপ্টটা বুঝেছো, তুমি চোখ দিয়ে দেখবা প্রশ্ন আর কি করবা, ক্যালকুলেটরে তুলবা, সমান চাপ দিবা, রেজাল্ট বের হয়ে যাবে। ওকে, চলো এখন দেখি এটার বিস্তৃতিতে x স্কোয়ারের সহগ কত, এটা তোমাদের এখন পারা উচিত, এটা তোমাদের সেলফ দিলাম, সেলফ x স্কোয়ারের সহগ কত, দেখো খুব মজার ব্যাপার, ফার্স্টে 1 আছে আর এখানে যে x আছে তার পাওয়ারও 1 আছে, তাহলে সেই ক্ষেত্রে ঘটনা কি ঘটবে, x স্কোয়ারের সহগ মানে r এর মান 2, তাহলে 7c2, তারপরে কি আছে এখানে x এর সহগ কত, 1/4, উপরে 1 নিচেই 4, তাহলে 1/4 এর পাওয়ার হবে নিচের 2। দেখো 7c2 এর মান 21 ইনটু এই যে 1/4 স্কোয়ার মানে 1/16, তাহলে 21/16 সেলফ দিছিলাম কিন্তু করে ফেললাম আমি নিজেই, ভালো লাগে করতে। হ্যাঁ, 21/16 এটা হচ্ছে কারেক্ট आंसर। চলো এরপরেরটা, এই যে আরেকটা মজার টেকনিক, এবার দুই জায়গায় x আছে, দুই জায়গায় সেম চলক আছে, এখানেও x আছে এখানেও x আছে, এই ধরনের সিচুয়েশনে
এক্স বর্জিত পদ বা এক্স কিউবের সহগ কত, এইগুলো খুব সহজে খুব তাড়াতাড়ি বের করা যায়, বিস্তৃতি করার কোনো প্রয়োজন হয় না। বুঝছো কিভাবে করা যায়? দেখো, একটু একটু বুঝবা, ভালো করে বুঝবা, মনোযোগটা দাও এখানে। আমরা জানি যে এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা প্রত্যেক পদে যে দুইটা অংশ থাকে, ওই দুইটা অংশের পাওয়ারের যোগফল ওই n এর মানের সমান হয়। তুমি কি এটা জানো? না জানলে একটু দেখো। ধরো a প্লাস বি তার হোল স্কোয়ার, এটার যদি বিস্তৃতি করি, শুরুতে কি হয়? শুরুতে 2c1 হয়, মানে 2 হয়। তারপরে না, শুরুতে তো আমরা সবাই জানি a স্কোয়ার হয়, তারপরে 2c1 হয়, 2c1 হয় মানে 2 হয়, তারপরে a স্কোয়ার মানে a, 2 থেকে a গেলে a, আর পরেরটা হয় b, তারপরে কি হয়? b স্কোয়ার। একটা মজার ব্যাপার খেয়াল করো, এই যে 2 আর এই যে এখানে 1 আর এখানে 1 মিলে 2, এই যে 2, বুঝছো? তার মানে দ্বিপদীর প্রত্যেকটা জায়গাতে এই পাওয়ার আর এই পাওয়ার মিলে সব সময় টোটাল পাওয়ারের সমান হয়। যেমন ধরো a প্লাস বি হোল কিউবের ফর্মুলা যদি আমি তোমাদেরকে দেখাই, এটা কি হয়? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা হয়তোবা তোমরা খেয়াল করছো কিনা জানি না, কিন্তু সব সময় এটা হবেই। দ্বিপদীর ক্ষেত্রে সব সময় এই প্রত্যেক দুইটার পাওয়ার যোগ করলে সেমই হবে। কার সমান হবে? টোটাল n এর সমান হবে। ওকে, তাহলে এই যে 3, এই যে 2 আর 1 মিলে 3, এই যে 1 আর 2 মিলে 3, আর এই যে 3। তো আপনি কি বোঝাতে চাচ্ছেন স্যার? আমি কি বোঝাতে চাচ্ছি সেটা একটু দেখো। তো তুমি যখন এটার বিস্তৃতি করবা, তখন এই পদও থাকবে, এইটাও থাকবে। তো তুমি কি করবা? পাশাপাশি দুইটা লিখবা, এক্স কিউব লিখছো, তারপরে -1/x কিউব এটা লিখছো। এখন এই পাওয়ার 5 এদের দুইজনের মধ্যে এমন ভাবে ডিস্ট্রিবিউট করবা যেন কাটাকাটি হওয়ার পরে এক্স কিউব পাওয়া যায়। কাটাকাটি হওয়ার পরে এক্স কিউব পাওয়া যায়। দেখো পাওয়ার 5 কে আমি কিভাবে ডিস্ট্রিবিউট করতে পারি? 5 কে আমি লিখতে পারি 2 + 3, 5 কে আমি লিখতে পারি 1 + 4, 0 + 5 ও লেখা যায়, কিন্তু ওটা দরকার না। আপাতত এই দুটো দিয়ে একটু চিন্তা করো। ধরো আমি 5 কে 2 + 3 লিখলাম, মানে এক জায়গায় 2 দিব, এক জায়গায় 3 দিব। এখন তুমি চিন্তা করো তো, কোথায় 2 দিব আর কোথায় 3 দিব, কোথায় 2 দিব আর কোথায় 3 দিব, যেন কাটাকাটি হয়ে এক্স কিউব পাওয়া যায়। এটা তো আমি বোঝাচ্ছি বলে অনেক সময় লাগছে, কিন্তু তুমি যখন ভাববা অল্প সময়ের মধ্যে এটা চলে আসবে মাথায়। দেখো একটু চিন্তা করো, তুমি যদি এইখানে 2 দাও পাওয়ার হবে 6, আর এইখানে যদি 3 দাও পাওয়ার হবে নিচেই 9। কাটাকাটি করলে নিচেই হবে কিউব, নিচেই কিউব হবে, কিন্তু আমার তো দরকার উপরে কিউব, মানে এক্স কিউবের সহগ, 1/x কিউব তো না। তাহলে এখন তুমি চিন্তা করো, এইখানে যদি তুমি 3 দাও তাহলে 3 × 3 = 9, আর এখানে যদি 2 দাও 3 × 2 = 6, তখন কাটাকাটি হয়ে কি থাকবে? কাটাকাটি হয়ে কি থাকবে? x9 কে x6 দিয়ে যখন কাটবা তখন x কিউব থাকবে। তুমি এটা ভাবতে কত সময় নিবা? অল্প একটু সময় লাগবে তোমার এটা ভাবতে। তুমি জাস্ট পাশাপাশি দুইটা তুলবা, তোলার পরে এমন ভাবে পাওয়ার দুইটাকে দিবা যেন কাটাকাটি হয়ে এক্স কিউব থাকে। এইবার আসি, এইখানে যে মানটা পেলে এই মানটাই হলো আর এর মান। তাহলে তুমি এখন আগে কি দিয়ে দিবা? 5c(r) মানে 5c(2) দিয়ে দিবা, 5c(2). বুঝতে পারছো? এখন দেখো তোমার সহগটা কত হয়ে যায়, কত সহজে হিসাব করা যায়। 5c(2) এর মান 10, এইখানে x9, এই নিচেই থাকবে x কিউব, আর এই মাইনাস স্কোয়ারের পরে থাকবে না, নিচে থাকবে x6, মাইনাস স্কোয়ারের কারণে থাকবে না, ভ্যানিশ। তার মানে এইটুকুর মধ্যে হিসাব করলে থাকবে শুধু x কিউব। তার মানে x কিউবের সহগ হচ্ছে 10। এটা ভাবতে তোমার টাইম লাগবে সর্বোচ্চ হলেও 30 সেকেন্ড, সর্বোচ্চ হলেও 30 সেকেন্ড। চলো আরো কয়েকটা যদি আমরা পাই এরকম ট্রাই করব। আশা করি এটা বুঝতে পারছো। সেম কনসেপ্ট ব্যবহার করে আমরা x বর্জিত পদও বের করতে পারি। সেম কনসেপ্ট ব্যবহার করে x বর্জিত পদও বের করতে পারি। কিভাবে? আচ্ছা এটা একটু বুঝি। 1 - 2x এই জিনিসটার পাওয়ার 4, বিস্তৃতিতে x স্কোয়ারের সহগ কত? এখন আসি, এই যে ভেতরে যেটা আছে এটা তো ত্রিপদী, এটারে 1 - 2x + x স্কোয়ার মানে এটারে 1 - x হোল স্কোয়ার লেখা যায়। এটা আমরা সবাই জানি, আশা করি বুঝতে পারছো। এই ভেতরে a - b হোল স্কোয়ারের সূত্রে পড়ে আছে। তাহলে এটার পাওয়ার কত? 4। দ্যাট মিন্স 1 - x এর পাওয়ার হলো 4 × 2 = 8। এখন তুমি বলো এটার বিস্তৃতিতে x স্কোয়ারের সহগ কি হবে?
খুব সহজ, 8c2, কারণ x স্কোয়ারের সহগ চেয়েছি, এটা হলো r এর মান 8c2। এবার এইখানে x এর সহগ আছে -1, -1 এর পাওয়ার 2, দ্যাট মিন্স এই -1 এর পাওয়ার 2 মানে 1। 8c2 এর মান যত হবে 7 8 56 ভাগ 2 মানে 28, তার মানে 28 28 হচ্ছে आंसर। ক নম্বরটা আমাদের কারেক্ট आंसर। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো এরপরে দেখি নেক্সট, এটা একটু বুঝি। বলছে এইটা ইনটু এইটার বিস্তৃতিতে x এর সহগ কত। এইটা ইনটু এইটার বিস্তৃতিতে x এর সহগ কত। তুমি কি করবা, তুমি এইটার বিস্তৃতি করে ফেলবা, খুব বেশি বড় বিস্তৃতি করা লাগবে না, x এর সহগ চেয়েছে, তার মানে x পার হলেই শেষ। তাহলে চলো বিস্তৃতি করি, 3 + x ইনটু এটার বিস্তৃতি করলে ফার্স্টে 1 এর পাওয়ার 8 মানে 1, তারপরে কি হবে 8c1, 8c1, 8c1 মানে 8, আচ্ছা এখানে প্লাস দিলাম, ইনটু -x, তারপরে প্লাস দিয়ে ডট ডট ডট, আর দরকার নাই আমার। এরপরে আসি 3 + x ইনটু এখানে কি থাকবে 1 -8x প্লাস ডট 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 ডট। এখন দেখো x এর সহগ কখন কখন পাবা তুমি, এই দেখো যখন 3 দিয়ে তুমি এই যে -8x কে গুণ করবা তখন x এর সহগ পাবা 3 8 24 -24। আবার x দিয়ে যখন 1 কে গুণ করবা তখন x এর সহগ পাবা +1, তার মানে -24 + 1 মানে -23। এইটা হলো টোটাল জায়গার মধ্যে x এর সহগ, দ্যাট মিন্স -23 হচ্ছে কারেক্ট आंसर। চলো আরেকটা দেখি, আশা করি বুঝছো। এটা একটু দেখি, একই কনসেপ্ট, কিসের সহগ চেয়েছে, x এর সহগ চেয়েছে, তাহলে এটা বিস্তৃতি করে ফেলো, 1 - x এখানে পড়ে থাক, এটা বিস্তৃতি করলে হবে ফার্স্টে 1, তারপরে প্লাস 8c1 মানে 8 ইনটু x/2, তারপরে প্লাস দিয়ে ডট ডট ডট, তার মানে এটা হবে 1 - x, এটা হবে 1, এই যে 2 দিয়ে 8 রে কাটলে 4, 1 + 4x প্লাস ডট ডট ডট। এখন তুমি চিন্তা করো তো x এর সহগ কিভাবে পাবা, এইটুকুর সাথে তো আসলে এটার গুণ সম্পর্ক, তো 1 দিয়ে যখন পুরোটারে গুণ করবা তখন x এর সহগ পাবা 4, পাইলা 4, আবার -x দিয়ে যখন পুরোটারে গুণ করবা -x এর সাথে যখন 1 গুণ হবে তখন x এর সহগ পাবা -1, তার মানে 4 - 1 মানে 3, এটা হলো টোটালটার x এর সহগ। আশা করি বুঝছো। এরপরে একই কনসেপ্ট, এটা তুমি নিজে করবা সেলফ, এটা তোমার কাজ, এটা তোমার কাজ। এখন একটা মজার ব্যাপার শিখাই, সেটা কি রকম, যদি 1 + x আর এইখানে এই যে এরকম আছে এরকম কোনো কিছু থাকে, তাহলে x এর সহগ বের করার সহজ সিস্টেমটা হচ্ছে এই যে 1 দিয়ে যখন এইখানকার x রে গুণ করবা তখন একটা কিছু পাবা, একটু দেখো তো এখানে x টা কি হবে, যেহেতু পাওয়ার 6 আছে তাহলে -6x হবে বিস্তৃতির সময়, তাহলে এইখান থেকে x এর সহগ হবে -6, আর x এর সাথে যখন 1 গুণ করবা তখন x এর সহগ হবে 1, তার মানে আলটিমেটলি -5 হচ্ছে টোটালটার x এর সহগ। এটা দেখেই বোঝা যায় বা দেখেও বলা যায়, তুমি যদি একটু এক্সপার্ট হও তখন কয়েকটা করার পরে তুমি অটোমেটিক বলতে পারবা যে এখানে দেখার সাথে সাথে বলতে পারবা এখানে x এর সহগ কত হবে। এরপরেরটা দেখি, চলো নেক্সট। এবার বলছে এত এর বিস্তৃতিতে x³ এর সহগ যদি -540 হয় a এর মান কত। দেখো কার সহগের কথা বলছে, x³ এর সহগ, তাহলে বের করে ফেলে r এর মান কত। ও এখানে একটা কাহিনী আছে, এখানে কিন্তু x আছে শুরুতে, তার মানে আমাদের ওই যে এই পাওয়ার থেকে এই পাওয়ার বাদ দিয়ে r এর মানটা বের করতে হবে। মজার ব্যাপার হচ্ছে এখানে r এর মান 3 হবে, তাহলে 6 থেকে 3 বাদ দিলে কত হয় 3, দ্যাট মিন্স r এর মান 3, 6c3। এবার আসি, ফার্স্টে আছে কি x, তার পাওয়ার হবে 6 - 3 মানে x³, তো ওইটা আমরা নিব না কারণ ওটা সহগের কথা বলছে, দ্যাট মিন্স ওইটা বাদ। তারপরে কি আছে -a/4, এটার পাওয়ার হবে শুধু নিচেরটা মানে 3। প্রশ্নে বলছে এইটুকুই হচ্ছে x³ এর সহগ, এটা যেটা বের করলাম এটা হলো x³ এর সহগ, x³ নেই নাই আমি কারণ ওটা সহগের কথা বলছে। x³ এর সহগ হচ্ছে এইটুকু, প্রশ্নকর্তা বলছে এইটুকুর মান হচ্ছে -540। এখন তুমি হিসাব করো 6c3 এটার মান কত 20 না, 6c3 এর মান 20 ইনটু এখানে আসো মাইনাস এর কিউব করলে তো মাইনাস থাকবে, উপরে a কিউব আর নিচে 4 এর কিউব করলে 64 আর ওই পাশে -54। এখন দেখো তো কি থাকে, -a কিউব এটা সমান 64 মাল্টিপ্লাই হবে আর 20 ডিভাইড হবে, কারণ 64 নিচে আছে, এটা ওই পাশে মাল্টিপ্লাই হবে, তাহলে -54 ইনটু 64 ডিভাইড বাই কত 20। এখন এটা ক্যালকুলেটরে দাও, দেখো a কিউবের মাইনাসটা বাদ দিয়ে দাও, a কিউব সমান বের হয় কত, এটা ক্যালকুলেটরে দাও
54 into 64 by 20, 54 into 64 by 20, 54 into 64 divide by 20, এটা দেওয়ার পরে রেজাল্ট আসে কত? এটা দেওয়ার পরে 54 into 64 by 20 দেওয়ার পরে রেজাল্ট আসে 864 by 5, 864 by 5। দেখি তো ভুল করছি কিনা। 6c3 এর মান কি 20 হয়? 6c3 এর মান কি 20 হয়? ও সরি, একটু মিস্টেক হয়ে গেছে বাবা, এটা 54 না 540, 540, 540। ওকে, তাহলে আরেকবার একটু ক্যালকুলেশন করি। তাহলে এটা কত হবে? 540 হবে, 540, 540 হবে। এবার সমান দিলাম 1728। কত? 1728। তাহলে আমরা পেলাম কি? আমরা পেলাম হচ্ছে 1728। এবার যেহেতু a এর মান বের করতে হবে, তাহলে a সমান কি হবে? 1728 তার কিউব রুট, না? তাহলে চলো কিউব রুট অ্যান্সার করি। কিউব রুট অ্যান্সার, শিফট কিউব অ্যান্সার সমান 12 আসে। কত আসে? 12, 12। 12 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঘ নম্বরটা কারেক্ট অ্যান্সার, এই তো 12। ওকে, 12 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো এরপরটা দেখি, নেক্সট। এত এর বিস্তৃতিতে দ্বিতীয় পদের সহগ তৃতীয় পদের সহগের সমান হলে n এর মান কত? দেখো একটা মজার ব্যাপার খেয়াল করো, এইখানে যে x আছে তার কোনো সহগ আছে? নাই। আবার এইখানে যে 1/x আছে, সেই এই যে নিচে এখানেও x এর কোনো সহগ নাই। তার মানে আমাদের এইখানে যে সহগের চিন্তা ভাবনা করছে, এই সহগটা শুধুমাত্র ওই যে NCR না, ওই সহগটাই থাকবে। এখন তুমি বলো, এখানে যে বলছে দ্বিতীয় পদের সহগ, দ্বিতীয় পদ যখন বলছে তখন r এর মান 1, দ্বিতীয় পদে r এর মান 1, তাহলে দ্বিতীয় পদের সহগ হবে NC1, আর তৃতীয় পদের সহগ হবে NC2। ওকে, আর অন্য কোনো সহগ থাকবে না। কেন থাকবে না? কারণ এখানে তো কোনো সহগ নাই, এরও কোনো সহগ নাই। তাহলে NC1 আর NC2 এই দুইটাই, এটাই হচ্ছে দ্বিতীয় পদের সহগ আর এটাই তৃতীয় পদের সহগ। এখন যেহেতু এই দুটা পরস্পর সমান, তাহলে n সমান কত হবে? 3 হবে। আমরা এই কনসেপ্ট শিখে আসছি। n সমান কত হবে? 3 হবে। খ নম্বরটা কারেক্ট অ্যান্সার। n সমান কত? 3। ওকে, চলো এরপরটা দেখি, নেক্সট। বলছে এত এর বিস্তৃতিতে x³ এর সহগ x4 এর সহগের সমান এর মান কত? দেখো এটার বিস্তৃতিতে x³ এর সহগটা কি হবে? দেখো আমরা যে টেকনিকে শিখছি সেই টেকনিকে করে ফেলি। যেহেতু এখানে 1 আছে আর এখানে চলকের পাওয়ার 1 আছে, তার মানে টেনশন নাই। তাহলে যেহেতু x³ এর সহগ বের করতে চাচ্ছে, r এর মান 3, 6c3। এবার এখানে x এর সহগ আছে মাইনাসে, মাইনাস a এর পাওয়ার হবে কত? 3। ওকে, সমান যখন x4 এর সহগ বের করব তখন সেটা হবে 6c4 মাইনাস a এর পাওয়ার 4। ওকে, এখন এরা পরস্পর সমান, হিসাব করে ফেলো। 6c3 এর মান 20। এবার এখানে আসি, এইটার মান হচ্ছে মাইনাস a কিউব, মানে একটা মাইনাসটা আগে দিয়ে দেই, মাইনাস 20a কিউব সমান, এখানে মাইনাস থাকবে না। এবার 6c4 এর মান কত? 6c4 এর মান হচ্ছে 15, তাহলে 15a টু দি পাওয়ার 4। এখন তুমি দেখো a কিউব, এইটা ওই পাশে যে ভাগ করো আর 15 এই পাশে নিয়ে এসে ভাগ করো, তাহলে -20/15 এটার সমান হবে a4/a কিউব, মানে a, তার মানে a এর মান হচ্ছে এইটা। a এর সমান কত? এটা কাটাকাটি করলে 4/3 আসে, -5 -4/3, 5 দিয়ে কাটাকাটি করলে -4/3। এই যে এটা কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝছো। এরপরে বলছে এত এর বিস্তৃতির তৃতীয় পদ কোনটি? তৃতীয় পদ মানে r এর মান 2, বসায় দাও r এর মান 2, তাহলে 4c2, ফার্স্টেরটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এখানে x এর সহগ আছে -1/2, তাহলে -1/2 এর পাওয়ার কত হবে? 2। 4c2 এর মান 6 ইনটু 1/4, তার মানে 6/4 কাটাকাটি করলে 3/2, 6/4 মানে 3/2, আর সাথে একটা কি থাকবে? x, যেহেতু এখানে 2 ছিল তাহলে x স্কয়ার 3/2 x স্কয়ার মানে 3x²/2, এটা কারেক্ট অ্যান্সার। ওকে, এরপরে 1 + x টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে নবম পদ কোনটি? নবম পদ মানে কি? r এর মান 8। একটা মজার ব্যাপার খেয়াল করো, r এর মান 8 মানে x এর পাওয়ার হবে 8। দেখো তার মানে এইটা আর এটা হতে পারে না, এটা এমনিতেই বাদ, কারণ এখানে x এর পাওয়ার 9, এখানেও x এর পাওয়ার 9, তার মানে এই দুইটার কোনোটা হবে। এখন তুমি চিন্তা করো, যেহেতু বলছে
নবম পদ মানে x এর পাওয়ার যেহেতু 8 হবে, তার মানে r এর মান 8, তার মানে 10c8 এটা হবে সহগ। 10c8 এর মান নিশ্চিতভাবে 10 না, 10c8 এর মান 10 না নিশ্চিত, কারণ 10c9 এর মান 10, তাহলে এটাও হবে না। এটা কারেক্ট আনসার, হিসাবও করা লাগে না, দেখেই বোঝা যায়, দেখেই বলা যায় যে এটা ঠিক আছে। বুঝছো? এই যে ট্রিক্স গুলো, এই যে চিন্তাগুলো, এটা শিখতে হবে। ওকে, চলো এরপরটা দেখি। নেক্সট, এটার বিস্তৃতিতে সপ্তম পদ এবং অষ্টম পদ দুটি সমান হলে y এর মান কত? দেখো এটার বিস্তৃতিতে সপ্তম পদের ক্ষেত্রে r এর মান 6, তাহলে 15c6 এখানে দেখো ফার্স্টে 1 আছে, ওইটা নিয়ে মাথা ব্যথা নাই, তাহলে y এর পাওয়ার হবে 6, এটা সমান। অষ্টম পদের ক্ষেত্রে r এর মান হবে 7, 15c7 y এর পাওয়ার 7। এখন তুমি হিসাব করো y এর মান কেমনে বের করবা, এটার ওই পাশে পাঠাও আর এই জিনিসটুকু এই পাশে পাঠাও। 15c6 এর মান কত সেটা একটু বের করো। 15c6 আর 15c7 এই দুটার মানটা একটু বের করো। 15c6 15 এই যে c6, ঠিক আছে, এটা হলো 15c6, এরা ভাগ করতে হবে কি দিয়ে? এরা ভাগ করতে হবে 15c7 দিয়ে, 15c7 দিয়ে, সমান দিলাম 7/9। কত আসছে? 7/9। দ্যাট মিন্স আমাদের কারেক্ট আনসার কত? কারেক্ট আনসার হচ্ছে 7/9, কারণ এইখানে y6 তো ওই পাশে যে y7 এর সাথে ভাগ হয়ে থাকবে y, তাহলে বাম পাশে থাকলো 7/9 আর ওই পাশে থাকলো y7/y6 মানে y, তাহলে y এর মান হচ্ছে 7/9, খ নম্বরটা, এটা কারেক্ট আনসার। এরপরে আসি নেক্সট, বলছে এত এর বিস্তৃতিতে x মুক্ত পদ কোনটি? ওই যে ওই টেকনিকটা তোমাকে যেটা শিখালাম কিছুক্ষণ আগে, একটু আগে শিখালাম। তুমি কি করবা, যেহেতু বিস্তৃতিতে এই পদও থাকবে এই পদও থাকবে, তুমি দুইটাই লিখে ফেলো, x² ও লিখে ফেলো, 1/x ও লিখে ফেলো। এখন পাওয়ার আছে কত? 6, 6 কে তুমি এর পাওয়ার আর এর পাওয়ার এমন ভাবে দিবা যেন কাটাকাটি করে আর x না থাকে। ওই সময় শিখছিলাম x³ থাকতে হবে, কারণ x³ এর সহগ বের করব, কিন্তু এবার x মুক্ত হতে হবে, মানে x ই থাকবে না। তাহলে এখন তুমি চিন্তা করো তো, 6 কে তুমি 3 যদি দাও, 3 দিলে কিন্তু x থেকে যাবে, কারণ এখানে 3 দিলে পাওয়ার হবে 6, এইখানে পাওয়ার হবে 3, কাটাকাটি করলে x³ থেকে যাবে। তাহলে 3 যদি না দাও কি দিতে পারো? এটা কিন্তু সম্পূর্ণ মাথার খেলা। তুমি 3 যদি না দাও তাহলে 4 দাও, 4 এর 4 তো এখানে দিলে পাওয়ার বেশি হয়ে যাবে, তাহলে 4 দাও এইখানে আর 2 দাও এইখানে। দেখো এখানে পাওয়ার কত হলো? x এর পাওয়ার 2 দুগুণ 4, এখানেও x এর পাওয়ার 4, একটা উপরে একটা নিচে কাটাকাটি হলে x আর থাকবে না। এই চিন্তা করতে কত সময় লাগতে পারে? সর্বোচ্চ হলো 2 সেকেন্ড। তার মানে তুমি এইটা লিখবা এটা লিখবা, লেখার পরে এরকম পাওয়ার ডিস্ট্রিবিউট করবা, করার পরে এইখানে যে পাওয়ারটা পাবা এটা হলো r এর মান, তার মানে 6cr মানে 6c4, এটা সবার আগে দিয়ে দিবা। এখন চিন্তা করো, এটা যেহেতু x বর্জিত, এটুকু তো থাকবে না, এটুকুর কোনো মান নাই, এটুকুর কোনো ভ্যালু নাই, ঠিক আছে? তাহলে এটুকুর যেহেতু কোনো ভ্যালু নাই, তাহলে এটাই হচ্ছে তোমার x বর্জিত পদের মান। 6c4 এর মান হচ্ছে 6c4 এর মান হচ্ছে 15 হচ্ছে তোমার x বর্জিত পদের মান। ওকে, আশা করি বুঝছো। এদিকে আসো, একই কনসেপ্ট, একটার x বর্জিত পদ কত? তবে এটা আর আমরা ওইভাবে করব না, কারণ কি এটা শুরুতেও x মানে প্রথম পদ x, দ্বিতীয় পদও x না। এটার প্রথম পদ হচ্ছে এই যে দেখো, এটার প্রথম পদ 1, প্রথম পদ যদি 1 থাকে তাহলে x বর্জিত পদের মান 1, x বর্জিত পদের মান কি হবে? 1 হবে। প্রথম পদ যদি 1 বাদে অন্য কোনো সংখ্যা থাকে, মানে চলক না থাকে, তাহলে x বর্জিত পদের মান হবে সেই সংখ্যার পাওয়ার n। ওকে, যেমন তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি 2 - 3x² / 5, এটার পাওয়ার হচ্ছে 10, এটার বিস্তৃতিতে x বর্জিত পদ হবে, x মুক্ত পদ হবে বা x বর্জিত পদ কত হবে? x বর্জিত পদ হবে এই ক্ষেত্রে এই যে শুধু 2 এর পাওয়ার 10, এটাই x বর্জিত পদ। এখানে যদি চলক থাকে 2x যদি থাকতো তাহলে কিন্তু আমি যে নিয়ম আগে শিখালাম সেটা হতো। এখানে যদি চলক বাদে অন্য কিছু থাকে, অন্য কোনো সংখ্যা থাকে, তাহলে ওইটার পাওয়ার n হলো x বর্জিত পদের মান, মানে প্রথম পদই x বর্জিত হয় সেই ক্ষেত্রে। আসো এটাতে y মুক্ত পদ কত? একই কনসেপ্ট, দেখো আমি y³ লিখে ফেলছি, y³ লিখছি, এরপরে 1/y³ ও লিখছি। এখন পাওয়ার আছে 6 কে এমন ভাবে ডিস্ট্রিবিউট করো যেন y আর না থাকে,
খুব সহজ কাজ, যেহেতু এখানে সেম পাওয়ার আছে তাহলে এখানেও 3 দাও, এখানেও 3 দাও, 3 + 3 তো 6। দ্যাট মিনস এখন এটা y9, এটাও y9, কাটাকাটি হলে আর y থাকবে না। তাহলে কত? এই যে এখানে কি দিবা 6c3, কারণ এটা হলো r এর মান। এটা কিসের মান? এটা হলো r এর মান। 6cr মানে 6c3। তাহলে এইটুকু তো থাকবে না, এইটাই হচ্ছে তোমার x বর্জিত পদের মান, সরি y বর্জিত পদের মান। 6c3 এর মানটা কত? 20। এটা হচ্ছে তোমার y বর্জিত পদের মান। ওকে, আচ্ছা এখন যদি প্রশ্ন বলতো যে কততম পদ y বর্জিত, যেহেতু r এর মান 3, যেহেতু r এর মান কত, যেহেতু r এর মান 3, r এর মান যেহেতু 3, তাহলে y বর্জিত পদ হচ্ছে r + 1 মানে 4তম পদ। 4তম পদ হচ্ছে y বর্জিত, y বর্জিত। ওকে, আশা করি বুঝছো। এখানে আসি, এই দেখো কি বলছে, বলছে এত এর বিস্তৃতিতে x বর্জিত পদটি কততম পদ। এখানে কিন্তু তোমাকে বলে নাই পদটা কত, চেয়েছে কততম পদ। তো যাই হোক, যেটাই বল, কনসেপ্ট তো সেম। কনসেপ্ট কি রকম তুমি লিখবা, এই যে 2x² তুমি লিখছো, এরপরে -1/2x³ এটাও লিখছো। এখন তুমি পাওয়ার 10 ডিস্ট্রিবিউট করো দুইটার মধ্যে, এমন ভাবে ভাগ করে দিবা যেন এখানেও যে পাওয়ার হয় এখানেও সেই পাওয়ার হয়। দেখো 10 কে কত কত লেখা যায়, 5 + 5 লেখা যায়। তো যেহেতু এইখানে আর এখানে সেম পাওয়ার নাই, 5 আর 5 দিলে তো সেম হবে না, তাই না? তাহলে 4 আর 6 ট্রাই করি। 4 আর 6 যদি আমরা চিন্তা করি, যেহেতু এখানে বেশি পাওয়ার তাহলে এখানে 4 দেই, আর এখানে যেহেতু কম পাওয়ার তাই এখানে 6 দেই। এবার চিন্তা করো তো, এখানে x এর পাওয়ার কত হবে? 6 × 12 হবে। এখানে x এর পাওয়ার কত হবে? 3 × 4 = 12 হবে। দেখছো মিলে গেছে না? কত সহজ, কত সহজ। তার মানে এই যে 4, এটা হলো r এর মান। তাহলে কততম পদ বলছে মানে এর সাথে 1 যোগ করে দিব, মানে 5তম পদ হলো x বর্জিত পদ। 5তম পদ হচ্ছে x বর্জিত পদ। আর পদটার মান কত সেটা যদি বের করতে বলে তাহলে তুমি কি করবা? r এর মান 4, সেটা এখানে বসাবা। কিভাবে? 10c4। এখন তাহলে x বর্জিত পদের মানটা কত হবে দেখো, 10c4 এর মান 10c4 যা আসে সেটা হিসাব করবা ইনটু আগেরবার যতগুলো করছি সেগুলোতে কিন্তু এইখানে x এর সাথে কোনো সহগ ছিল না, কিন্তু এবার আছে। তাহলে সহগগুলো একটু হিসাব করে ফেলো। 2 এর পাওয়ার 6, আর এখানে 2 এর পাওয়ার কত? 4, যেহেতু মাইনাস আছে -2 এর পাওয়ার 4 দাও। বাস, এটা হলো x বর্জিত পদের মান। x গুলো আমরা লিখবো না, কারণ এটা তো x বর্জিত এমনিতেই, x গুলো লেখার কোনো প্রয়োজন নাই, এমনিতেই তো এটা x বর্জিত। এরপরে আসি নেক্সট, এই যে জিনিসটা, এটার x মুক্ত পদ কত? কনসেপ্টটা সেমই, বাট এইটা এই যে এইটুকু পাওয়ারের বাইরে আছে, এটার আমরা একটু সাইজ করব। কিভাবে দেখো তো, এটারে কি চাইলে 1/x² তার পাওয়ার 6 লেখা যায়? 1/x² এর পাওয়ার 6 লিখলে তো 1/x⁴ হয় না? কেন 6 লিখলাম? কারণ এখানে পাওয়ার 6 আছে, সেম বানাচ্ছি। আর এখানে 2x³ + 3 তার পাওয়ার 6। এখন দেখো এর পাওয়ারও 6, এর পাওয়ারও 6, তাহলে পুরোটার পাওয়ার কি 6 দেওয়া যায়? দ্যাট মিনস আমরা 1/x × 2x³ + 3 তার পুরোটার পাওয়ার দিলাম 6। এখন আসি, এখন এই জিনিসটা তো নিচেই যাবে, তো নিচে ভাগ করে দাও। 1/x² এর সাথে 2x³ গুণ করলে হবে 2x, আর এটার সাথে যখন গুণ করবা তখন 3/x², এটার পাওয়ার হবে 6। এখন তুমি x বর্জিত পদ বের করে ফেলো। কিভাবে? 2x লিখবা আর 3/x² লিখবা, পুরোটার পাওয়ার 6। দ্যাট মিনস 6 কে ডিস্ট্রিবিউট করতে হবে। আমার দেখার সাথে সাথে এটা হয়ে গেছে। কিভাবে? আমি এখানে 4 দিব আর এখানে 2 দিব, বুঝছো? 2 × 2 = 4, 2 × 4, আর এখানে 4। তাহলে r এর মান কত? r এর মান 2, তাহলে 6c2 দিয়ে দাও। এটা হিসাব করলে তুমি x বর্জিত পদের মানটা পেয়ে যাবে। কিরকম ভাবে x বর্জিত পদ পাবো? 6c2 এর মান কত? 15। 6c2 এর মান কত? না 6c2, হ্যাঁ 15 ইন্টু 2 এর পাওয়ার 4, x রাখবো না কারণ x বর্জিত, 2 এর পাওয়ার 4 ইন্টু 3 এর পাওয়ার 2 মানে 9 ডিভাইড বাই, নিচেই তো কোনো সহগ নাই, সো এটা লেখার কোনো প্রয়োজনও নাই। তাহলে এখানে শুধু 9 লিখলাম। তার মানে কত হচ্ছে? 15 × 16 × 9। এই সবগুলো গুণ করলে আমরা রেজাল্টটা পেয়ে যাব। চলো আমরা একটু দেখি 15 × 16 × 9 করে। 15 × 16 × 9, রেজাল্ট আসে 2160। দ্যাট মিনস 2160 মানে কোনটা? এই যে গ নম্বরটা, 2160, এটা হচ্ছে কারেক্ট আনসার। চলো এরপরে দেখি, এগুলো করতে খুব স্বল্প সময় লাগবে। এখানে বলছে কি y² +
ওয়াই ইনভার্স 2 মানে এটা 1/y², তার মানে y² প্লাস 1/y² আর পাওয়ার 6। এটার বিস্তৃতিতে y মুক্ত পদ কোনটি? দেখো মজার ব্যাপার, এখানেও পাওয়ার 2 এখানেও পাওয়ার 2, তাহলে 6 কে যখন আমরা ডিস্ট্রিবিউট করব 3 দুই ভাগে ভাগ করতে হবে, সমান দুই ভাগে, তাহলে r এর মান 3, r এর মান 3, তার মানে আমরা বুঝতেই পারছি r এর মান 3 হওয়া মানে আমরা এখানে ডাইরেক্টলি লিখতে পারি কি 6c3 আর তারপরে কত আছে, এই যে এইখানে যেহেতু কোনো সহগ নেই ওটা আমার লেখার কোনো প্রয়োজন নাই। 6c3 এর মান কত? 20। 6c3 এর মান কত? 20। দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, বুঝছো? পরেরটুকু লিখলাম না কেন? কারণ ওইখানে তো কোনো সহগ নাই আর ওয়াই তো এমনিতেই মুক্ত হবে, তার মানে ওদিকে আর কিছু লেখার প্রয়োজন নাই। ওকে, আচ্ছা চলো এরপরে দেখি এটার বিস্তৃতিতে মধ্যপদ কতটি? মধ্যপদ কয়টি? একটা সহজ কথা লিখবা বা মনে রাখবা, নোট হচ্ছে এরকম, নোট n জোড় সংখ্যা হলে মধ্যপদ একটি, n জোড় সংখ্যা হলে মধ্যপদ একটি, মধ্যপদ কয়টি? একটি। n বিজোড় সংখ্যা হলে মধ্যপদ দুইটি। ছোট্ট একটা হিসাব, ছোট্ট একটা কথা, এখানে n কি আছে? 8, জোড় সংখ্যা, মধ্যপদ হবে একটি। মধ্যপদ কয়টি? একটি। যদি বিজোড় হতো মধ্যপদ হইতো দুইটা। চলো এরপরে দেখি এত এর বিস্তৃতিতে মধ্যপদের মান কত হবে? দেখো একটু চিন্তা করো, n এর মান কত? 6, n এর মান 6 মানে বিস্তৃতির পদ হবে 7। 7টার মধ্যে মাঝখানে থাকে 4 নম্বরটা, 7টা পদের মধ্যে মাঝখানে কি থাকে? 4 নম্বর পদ। ওকে, তাহলে মধ্যপদ কি হবে? সেই ক্ষেত্রে মধ্যপদটা কি হবে? 4 নম্বর পদ। তো এখন মধ্যপদের মান চেয়েছে, তুমি 4 নম্বর পদের মানটা বের করে ফেলো। 4 নম্বর পদ মানে হচ্ছে r এর মান 3, তাহলে 6c3, x এর পাওয়ার 6 থেকে 3 বাদ দিলে 3 আর 1/x² এর পাওয়ার হবে নিচের 3। ওকে, তাহলে হিসাব করলে 6c3 এর মান 20, x³ ইন্টু 1/x⁶। এটা দিয়ে এটা কাটলে নিচে x³ থাকবে, তার মানে 20/x³, 20/x³ মানে ঘ নম্বরটা কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে মধ্যপদের মান। এখন আসি, মধ্যপদ যদি তুমি ওইভাবে চিন্তা না করতে পারো, মধ্যপদের মান বের করার সূত্র আর কি, মানে কততম পদ মধ্যপদ সেটা বের করার সিস্টেম আছে। মধ্যপদ আচ্ছা 1 নম্বর, n জোড় সংখ্যা হলে মধ্যপদ n/2 প্লাস 1 তম পদ। যেমন এখানে n এর পাওয়ার ছিল, n এর মান ছিল 6, তাহলে 6/2 মানে 3 + 1 4 তম পদ। ওকে, 2 নম্বর, n যদি বিজোড় সংখ্যা হলে মধ্যপদ দুইটা হয়, সেটা কি কি? n+1/2 তম এবং n+3/2 তম পদ। ওকে, বিজোড় সংখ্যা হলে দুইটা মধ্যপদ হয়, একটা n+1/2 তম পদ আর একটা n+3/2 তম পদ। এটা মুখস্থ রাখবা যদি তুমি ফিল না করতে পারো। এরপরটা দেখি, চলো বলছে এটার বিস্তৃতিতে মধ্যপদের মান কত? এটা তো আসলে এইটা না, এটা আসলে দ্বিপদী না, এটা ত্রিপদী আছে, এবং দেখার সাথে সাথে বুঝতে পারছি এটা মানে হলো x+1/x এর পাওয়ার 2, x+1/x এর পাওয়ার হচ্ছে 2, তার পাওয়ার আবার 5 ছিল, তাহলে একবার আমি 10 দিয়ে দিলাম, 5 দুগুণ 10। ওকে, একবারে আমি 10 দিলাম। এখন এটার বিস্তৃতিতে মধ্যপদের মান চেয়েছে। মধ্যপদ কয় নম্বর পদ হবে? জোড় সংখ্যা মানে মধ্যপদ একটা, তাহলে মধ্যপদ হবে 6 নম্বর পদ। এটা বোঝার উপায় হচ্ছে 10টা পদ না, n এর মান 10 না, তাহলে বিস্তৃতির পদ সংখ্যা হবে 10 + 1 মানে 11। 11টার মধ্যে মাঝখানে থাকে হচ্ছে 6 নম্বর জন, 11 জনের মধ্যে একদম মাঝে হয় যে সে হচ্ছে 6 জন, মানে 6 নম্বরটা। তাহলে 6 টার্ম বের করব, তার মানে r এর মান হচ্ছে 5। তাহলে r এর মান যদি 5 বসাও, তাহলে মজার ব্যাপার হলো 10c5 দাও। 10c5 দেওয়ার পরে তুমি যখন এইটা আর এটা লিখবা, দেখো x এর পাওয়ার হবে 10 - 5 মানে 5 আর 1/x এর পাওয়ার হবে 5, এটা কাটা, তার মানে 10c5 ই হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। 10c5 ক নম্বরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো এরপরটা দেখি। নেক্সট, এটার বিস্তৃতিতে মধ্যপদ কোনটি? এটার বিস্তৃতির মধ্যপদ কোনটি? দেখো এখানে পাওয়ার আছে 6,
তাহলে মধ্যপদ হবে 4 নম্বর পদ। কিভাবে? 6/2 + 1 মানে 3 + 1 4 নম্বর পদ। তাহলে তুমি r এর মান কত পাবা? 3 পাবা। তাহলে 6c3 x এর পাওয়ার 6 থেকে 3 গেলে কত থাকবে? 3। আর -1/2 x এর পাওয়ার হবে নিচের 3। ওকে, একটা মজার ব্যাপার খেয়াল করো, এখানে কি থাকে? 6c3 এর মান 20। এখানে যখন পাওয়ার ডিস্ট্রিবিউট করবে x³ আর x³ কাটা যাবে, তার মানে থাকলো কত? এখানে -1/2 এর কিউব করলে 8 হয়, তার মানে -20/8। হিসাব কিতাব করলে, এটা কাটাকাটি করলে 4 দিয়ে যদি কাটো, এটা হবে 5, এটা হবে 2, তাহলে -5/2। -5/2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝছো? এরপরে আসি, এত এর বিস্তৃতিতে মধ্যপদ কোনটি? একই কনসেপ্ট, নিজে করবা। এটা সেলফ মধ্যপদ হবে, যেহেতু n এর মান আছে 4, তাহলে মধ্যপদ হবে হচ্ছে কোনটা? 3 নম্বর পদটা হবে মধ্যপদ। ঠিক আছে, 4/2 মানে 2 + 1 3 নম্বর পদ মধ্যপদ। এরপরে এত এর বিস্তৃতিতে মধ্যপদের মান 20 হলে x এর মান কত? চলো এটা একটু আমরা করি। এটার বিস্তৃতিতে মধ্যপদ হবে মধ্যপদ কয় নম্বর পদ হবে? 4 নম্বর পদ, যেহেতু n এর মান কত? 6, তাহলে মধ্যপদ 4 নম্বর পদ, তাহলে r এর মান হবে কত? 3। 6c3 2x এর পাওয়ার কত? এটা থেকে এটা বিয়োগ করে 3, আর -1/6x², তার পাওয়ার হবে কত? 3, এই নিচের 3। ওকে, এটার মান কত বলছে? 20। এখন তুমি হিসাব করো, 6c3 এর মান 20, 6c3 এর মান 20, 2 এর কিউব করলে হয় 8, 8x³ মাইনাসের কিউব করলে মাইনাসটা থেকে যায়, 1/6 এর কিউব করলে 216, x⁻⁴ কত হয়? 6 হয়, সমান কত? 20। এই পাশের 20 আর ওই পাশের 20 জয় বাংলা করে দাও, এমনি বাদ দিয়ে দাও। বাদ দেওয়ার পরে থাকলো কি? x³ দিয়ে x6 রে কাটলে নিচে x³ থাকে, তার মানে আলটিমেটলি আমরা পাচ্ছি উপরে -8 আর নিচে 216x³। ওকে, আর ডান পাশে কিছু নাই মানে 1। ওকে, আড়াআড়ি গুণ করো, তাহলে 216x³ এটার সমান হচ্ছে -8, দ্যাট মিন্স x³ সমান হচ্ছে -8/216, তার মানে x³ সমান কত পাচ্ছ? এটা হিসাব করো ক্যালকুলেটরে। -8/216 মানে হচ্ছে -8/216 এস, এটার মান আছে -1/27। কত? -1/27, যেহেতু x³ সমান -1/27, তাহলে x সমান হবে -1/3। গ নম্বরটা কারেক্ট অ্যান্সার, কারণ -1/3 এর কিউব করলে হয় -1/27। এরপরে এটা একটু দেখেন, বলছে এইটার বিস্তৃতিতে এটা নির্ণয়ের জন্য x এর মান কোনটি? দেখো, এর পাওয়ারও 6, এর পাওয়ারও 6, তাহলে 6 বাদ দিয়ে দাও। এই ভেতরেরটারে এটার সাথে কম্পেয়ার করো, তার মানে 2 - x/2 এটা সমান কত হবে? 1.8875। এটা আমরা ক্যালকুলেটরে করতে পারি চাইলে, আবার ম্যানুয়ালি হাতেও করতে পারি। চলো ক্যালকুলেটরে আমরা দেখি কিভাবে করা যায়। 2 - x/2 ক্যালকুলেটরে তুলে ফেলো। 2 - x/2, 2 মাইনাস কত ছিল? 2 - x/2, তাহলে ফ্র্যাকশনটা পরে নেওয়া দরকার ছিল আসলে। আচ্ছা, আমরা এটা ডিলিট করি। 2 - x/2, x/2 এটা, আর ডান পাশে কি ছিল? ইকুয়াল দেও। ইকুয়াল দেওয়ার জন্য আলফা ইকুয়াল দিলে ইকুয়াল চলে আসে, আর ডান পাশে ছিল 1.8875। এটা দেওয়ার পরে তুমি শিফট CLC বাটন চাপ দিবা, তারপরে একটা সমান চাপ দিবা। ওই দেখো রেজাল্ট চলে আসছে 0.225। কত আসছে? 0.225। ওকে, তাহলে চলো আমরা একটু দেখি, তুমি দরকার এটা আবার একটু রিপিট করে দেখবা। তাহলে অ্যান্সার আসছে 0.225, মানে ঘ নম্বরটা, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, কি করবা তাহলে? বলছি কি, আরেকবার একটু দেখাবো? একটু দেখো, তুমি কি করবা? পুরো জিনিসটা তুলবা। আবারও কি ছিল? 2 মাইনাস এই যে x/2, এরপরে আবার ডান পাশে দিয়ে এই যে আলফা CLC দিবা, এটা দিলে সমান চিহ্ন আসবে। আসার পরে তুমি ওই যে মানটা ছিল সেই মানটা লিখবা, মানটা ছিল 1.8875। এটা দেওয়ার পরে শিফট CLC বাটনটা চাপ দিবা, চাপ দেওয়ার পরে সমান দিবা, রেজাল্ট চলে আসবে। ওকে, আশা করি বুঝছো। চলো এরপরেরটা দেখি। নেক্সট, এটার বিস্তৃতিতে মধ্যপদ কোনটি? এটা আর আমি করে দিব না, এটা সেলফ, তোমার করতে হবে, এটা তুমি নিজে করবা। অনেকগুলো মধ্যপদ করে দিয়েছি, এটার মধ্যপদ বের করার সিস্টেম শিখিয়েছি। ওকে, এরপরে
নিচের তথ্যগুলো লক্ষ্য করো। এনসি n সমান 1, হ্যাঁ এটা সত্য। n সংখ্যক জিনিস থেকে n সংখ্যক জিনিস নিয়ে একভাবেই সাজানো যাবে। এনসি 0 সমান 1, এটাও সত্য। n সংখ্যক জিনিস থেকে কোনো জিনিস না নিয়ে একটা উপায়ে সাজানো যাবে। এবার 0 ফ্যাক্টোরিয়ালের মান 1, এটাও সত্য। তার মানে তিনটাই কারেক্ট। ঘ নম্বরটা কারেক্ট অ্যান্সার, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো এরপরে দেখি এটা কি বলছে। NCR সমান n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল, মানে সূত্রটা দিয়েছে, দেওয়ার পরে বলছে 0 ফ্যাক্টোরিয়াল সমান 0। এটা কি ডাহা মিথ্যা কথা না? আমরা জানি 0 ফ্যাক্টোরিয়ালের মান 1, তার মানে প্রথমটাই ভুল। এটা ভুল হওয়া মানে পরের দুটো আমি চেকই করব না। চলো আমরা মেন্টোস পদ্ধতিতে 2 আর 3 উত্তর দিয়ে দেই, ঠিক আছে? এই হচ্ছে উত্তর। ক্লিয়ার? যেহেতু প্রথমটা ভুল তার মানে পরের দুইটা কারেক্ট হবেই। এরপরে আসি এটার বিস্তৃতিতে পদ সংখ্যা 7, যেহেতু পাওয়ার 6 পদ সংখ্যা 7, এটা সত্য কথা। বলছে চতুর্থ পদ x মুক্ত, চতুর্থ পদ x মুক্ত। একটু ট্রাই করে দেখি x মুক্ত পদের কনসেপ্টটা দিয়ে। তাহলে শুরুতে 2x লিখবো, তারপরে 1/x লিখবো, এবার 6 কে ডিস্ট্রিবিউট করব। এখানেও 3 দিব, এখানেও 3 দিব, তাহলে পাওয়ার সেম হয়ে যাবে। তাহলে এখন দেখো এটাই হচ্ছে r এর মান, তাহলে 6c3 এটা হলো আগে আসবে। এখন আসি, যেহেতু r এর মান 3, তাহলে চতুর্থ পদ x মুক্ত, এটা সত্য কথা। এরপর x বর্জিত পদের মান 160। একটু হিসাব করে দেখি, 6c3 এর মান 20, 2 এর কিউব করলে 8, x তো আর নিব না, আর এখানে তো কিছুই নাই, তাহলে 20 × 8 মানে কত? 160। দ্যাট মিনস এটাও সঠিক। x বর্জিত পদের মান 160, এটাও সঠিক। ঘ নম্বরটা কারেক্ট অ্যান্সার। ওকে, এরপরে আসি এটার বিস্তৃতিতে পদ সংখ্যা 7, হ্যাঁ সত্য কথা, কারণ পাওয়ার আছে 6, পদ সংখ্যা 7 হবে। তৃতীয় পদ x টু দি পাওয়ার 15 x টু দি পাওয়ার 5। একটু দেখি তৃতীয় পদ মানে কি? তৃতীয় পদ মানে হলো r এর মান হচ্ছে 2, তাহলে 6c2 ফার্স্টে আছে x, তার পাওয়ার হবে 6 থেকে 2 গেলে 4, আর পরে আছে -1/x, তার পাওয়ার হবে 2। এখন 6c2 এর মান কত? 6c2 এর মান হচ্ছে 15, আর x4 আর মাইনাসের স্কোয়ার করলে মাইনাস বাদ 1/x স্কোয়ার, কাটাকাটি করলে x স্কোয়ার, তার মানে 15x স্কোয়ার। হ্যাঁ এটা সঠিক। তৃতীয় পদ 15x স্কোয়ার, ডান। x মুক্ত পদ 20। চলো x মুক্ত পদটা একটু জাস্টিফাই করো। এখানে দেখো ফার্স্টে আছে কি x, তারপরে আছে -1/x, লিখলাম দুইটা। এখন 6 কে ডিস্ট্রিবিউট করো, যেহেতু এখানে আর ওইখানে সেম পাওয়ার, তাহলে চিন্তা ছাড়া 3 + 3 দেওয়া যায়, মানে এখানে 3 ওইখানে 3, তার মানে r এর মান 3। তাহলে এটা কত লিখবা? 6c3। ওকে, এখন আসি 6c3 এর মান 20, এটাও থাকবে না, এটাও থাকবে না, তবে এইখানে একটা মাইনাস থাকবে। মাইনাসের পাওয়ার যদি 3 হয় তাহলে মাইনাসটা থেকে যাবে, তার মানে এখানে পাচ্ছ -1, তাহলে আলটিমেটলি -20। তার মানে লাস্টেরটা ভুল আছে, শুধু 20 বলছে, ওটা হবে -20। x মুক্ত পদের মান -20, তাহলে 1 আর 2 কারেক্ট অ্যান্সার। ক নম্বরটা কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝছো, ক্লিয়ার না? চলো এরপরে দেখি নেক্সট। এটার বিস্তৃতিতে মধ্যপদ 70। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার খেয়াল করো। এটার বিস্তৃতিতে এই যে জিনিসটা দেওয়া আছে সেই জিনিসটার দিকে একটু তাকাও। এই জিনিসটা মানে কি আসলে? এটা মানে হলো a - 1/a, তার পাওয়ার 2, আর উপরে আছে 4, তার মানে একবারে লিখো 8। ওকে, এবার মজার জিনিসটা খেয়াল করো। মজার জিনিসটা হচ্ছে তুমি একবারে সবগুলোর দিকে একটু তাকাও। প্রথমটা যাচাই পরে করি, আগে বলো পদ সংখ্যা কি 8? এটা সঠিক। পদ সংখ্যা 8 কি হবে? পাওয়ারই তো 8, পদ সংখ্যা তাহলে 9 হবে না? তার মানে ওরা একটা ডাহা মিথ্যা কথা বলছে, এটা ডাকাতি মার্কা কথাবার্তা বলছে, এটা হবে না। তাহলে এটা যদি না হয় ফার্স্টেরটা আর লাস্টেরটা যাচাই করব না তো আমি। তার মানে তুমি এই বহুপদী সমাপ্তি সূচক এমসিকিউ যখন পাবা তখন একবার 3টা ভালো করে এক ধ্যানে একবার একটু দেখবা। এমনও হতে পারে মাঝখানে কোন একটা বাদ চলে যাচ্ছে, বা একটা বাদ চলে যাচ্ছে, বা 2টা বাদ চলে যাচ্ছে, তখন তোমার এমসিকিউটা সহজ হয়ে যাবে। তুমি যদি শুরুতে এটা যাচাই করতে শুরু করে দাও তাহলে কিন্তু সময় বেশি লাগবে। বুঝতে পারছো? তার মানে এটার অ্যান্সার হবে 1 and 3। পরের দুটো আমি জাস্টিফাই করলাম না, কোনো দরকার নাই। আচ্ছা, এরপরে এটার বিস্তৃতিতে মধ্যপদের সংখ্যা 2টি, পাওয়ার কি? পাওয়ার কত? 12, জোড় সংখ্যা। পাওয়ার জোড় সংখ্যা মানে কি?
মধ্যপদ হবে একটা, কিন্তু ওরা বলছে মধ্যপদ দুইটা, তো প্রথমটাই ভুল, তাহলে পরের দুইটা হবেই, এটা ভুল হবে না, পরের দুইটা কারেক্ট অ্যান্সার। সো আমি যাচাই করবো না, 2 আর 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো এরপরে দেখি। এই যে নিচের তথ্যের আলোকে 49-50 নং প্রশ্নের উত্তর দিতে হবে, এই দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। এখন দেখো তো এই যে জিনিসটা আছে, এই যে জিনিসটা, এটারে কি লেখা যায় আসলে? এটা 2x হোল স্কোয়ার, এটারে লেখা যায় 2 × 2x × 1, আর এই লাস্টেরটা 1 স্কোয়ার। তার মানে এইটুকু মানে হচ্ছে আসলে 2x + 1 তার হোল স্কোয়ার, কিন্তু উপরে পাওয়ার আবার n আছে, তো একবারে 2n লিখি। এখন বলো বিস্তৃতির চতুর্থ পদ কত, সেটা বের করতে হলে n এর মান তো লাগবে নাকি? একটু দেখেন তো, এই পদ সংখ্যা বলছে কত? 7, এটার পাওয়ার আছে 2n, তার মানে 2n + 1 এটা সমান হচ্ছে 7, তাহলে 2n সমান হবে 6, n সমান হবে 3। ওকে, ক্লিয়ার? তাহলে n এর মান যদি 3 হয়, এই রাশিটার মানে ফরম্যাটটা কি দাঁড়াচ্ছে? 2x + 1 এর পাওয়ার দাঁড়াচ্ছে কত? 2x + 1 এর পাওয়ার দাঁড়াচ্ছে হচ্ছে 3। ওকে, সরি 3 না 6, 2x + 1 এর পাওয়ার দাঁড়াচ্ছে 6। এখন আসি, বলছে চতুর্থ পদ কত, তুমি এটা একটু ঘোরায় লেখো, 1 + 2x তার পাওয়ার কত? 6। এখন চতুর্থ পদ যদি তুমি বের করতে চাও, চতুর্থ পদ মানে কি? T4, মানে r এর মান হচ্ছে 3, তার মানে এটার চতুর্থ পদটা কি হবে? 6c3 2x এর পাওয়ার 3। ওকে, 6c3 এর মান কত? 20 × 8x³, তার মানে 160x³। প্রথমটাই কারেক্ট অ্যান্সার, চতুর্থ পদের মান হচ্ছে 160x³। ওকে, চলো এরপরটা দেখি। বলছে এটাকে যদি x এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে বিস্তৃতি করি, তাহলে দ্বিতীয় পদ যদি 72 হয়, x এর মান কত? একটু চিন্তা করো তো, একটু চিন্তা করো, এই যে জিনিসটা, এইটা থেকে আমরা কি পেয়েছিলাম? 2x + 1 তার পাওয়ার 6। ওকে, তো এটা যদি x এর ঘাতের ঊর্ধ্বক্রমে বিস্তৃতি করতে হয়, এটাকে ঘোরাইতে হবে, ঘোরালে কি হবে? 1 + 2x তার পাওয়ার 6। এখন এটার দ্বিতীয় পদ হচ্ছে 72, দ্বিতীয় পদ মানে কি? বিস্তৃতি যদি করো তুমি, ফার্স্টেরটা হবে 1, তারপরেরটা হবে 6c1 × 2x, এটাই হচ্ছে দ্বিতীয় পদ। তাহলে এই দ্বিতীয় পদটার মান কত? দ্বিতীয় পদটার মান হচ্ছে 72 বা 72, সেখান থেকে x এর মান চেয়েছে, তাহলে 6c1 এর মান কত? 6 × 2x, তার মানে 12x, এটা সমান 72, এটা সমান কত? 72, তাহলে x সমান কত হবে? x সমান হবে 6, x সমান কত হবে? 6, 6 × 72। ওকে ওকে, আমরা মনে হয় শেষে চলে আসছি। এই ছিল আজকের তোমাদের জন্য আজকের ক্লাস, অর্থাৎ দ্বিপদী বিস্তৃতি। এখানে কি শিখলাম বলো তো? এখানে তোমাদেরকে আমি এটাই শিখিয়েছি যে দ্বিপদী বিস্তৃতি সব বড় বড় ক্যালকুলেশন করতে হয় না, বিস্তৃতি সব জায়গায় করা লাগে না, কিছু ছোট ছোট ট্রিক্স আছে, ট্রিক্সগুলো খাটাতে হয়, কিছু ক্যালকুলেটর হ্যাকস আছে, সেইগুলো তোমাদেরকে শিখালাম। তো তোমরা সবাই ক্লাসটা করবা, নিজে নিজে একটু অ্যানালাইসিস করবা, নিজে প্র্যাকটিস করবা। তুমি যদি প্র্যাকটিস না করো, শুধু এই ক্লাস করার পরে তোমার এমসিকিউ এর দক্ষতা বাড়বে না। এই ক্লাসটা করে আমার এই কথাগুলোকে তুমি যদি ইউটিলাইজ করে এমসিকিউ এর স্কিলটাকে ডেভেলপ করতে পারো, তাহলে তোমার এটা কাজে দিবে। ওকে, আর আমি তোমাদেরকে এর আগেও বলেছি, এই লাস্ট যে কয়দিন আছে এমসিকিউ এর উপর বেশি ফোকাস করো। অনেকেই তোমাকে অনেক কথা বলবে, আনকনভেনশনাল প্রশ্ন হবে, হ্যান হবে, ত্যান হবে, অনেক কিছু বলবে, কিন্তু বাবা দুইটা জিনিস চিন্তা করো। 1 নম্বর কথা হচ্ছে, প্রশ্ন যা করার তা করে গেছে অলরেডি আগের গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট করে গেছে। সো প্রশ্ন কঠিন হবে না সহজ হবে, এই গভর্নমেন্ট করলে আমরা নিশ্চিত বলতাম যে কঠিন হবে। আমি ধারণা করি যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট প্রশ্ন করে গেছে, দ্যাট মিনস প্রশ্নটা 25 স্ট্যান্ডার্ড, মানে 25 ইয়ার, মানে ইয়ার 25-এ বা 25 সালে যে প্রশ্ন হয়েছে সেম স্ট্যান্ডার্ড প্রশ্নটাই হবে। ওকে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে তোমাদের শর্ট সিলেবাস হওয়ার কারণে চাইলেও কঠিন করতে পারবে না। এবার আসি দ্বিতীয় কথা, এখন মনে করো প্রশ্ন আনকনভেনশনাল হবে, কঠিনই হবে, তুমি কি এখন কঠিন কঠিন জিনিসগুলো আবার শিখবা? যেই জিনিসগুলো তুমি শিখে আসো না, এখন ওটা শিখতে যেয়ে তো তুমি আগে যা শিখেছো সেগুলো বাদ চলে যাবে, ভুলে যাবা। সো এইসব মানে এইসব ভং ভাং কথাবার্তা না শুনে, এইসব ব্যাপারে এত মনোযোগ না দিয়ে তুমি যা শিখেছো সেটা প্র্যাকটিস করো, মনের মধ্যে ভরসা রাখো, আমি যা শিখছি তার মধ্যেই আসবে, ইনশাল্লাহ তাই হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।